টপিকের নাম হচ্ছে আমাদের তড়িৎ রাসায়নিক কোষ। তড়িৎ রাসায়নিক কোষ। আগে আমরা পড়ছি তড়িৎ বিশ্লেষ্য কোষ, আজকে থেকে স্টার্ট করলাম তড়িৎ রাসায়নিক কোষ। তড়িৎ রাসায়নিক কোষ বা ইলেকট্রোকেমিক্যাল সেল। ইলেকট্রোকেমিক্যাল সেল। আচ্ছা, তো তড়িৎ রাসায়নিক কোষের কাজটা কি? তড়িৎ রাসায়নিক কোষের কাজ হচ্ছে যে কোষে রাসায়নিক শক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয়। যে কোষে রাসায়নিক শক্তিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ শক্তি বা ভোল্টেজ উৎপন্ন হয়। ঠিক আছে, মানে এর থেকে বোঝা গেল তো এখানে তোমার বাহির থেকে আলাদা ফোর্স ক্রিয়েট করে রিয়াকশন করানো লাগবে না, নিজে নিজেই রিয়াকশন হবে। রিয়াকশনের ফলে চার্জের আদান প্রদান হবে এবং ভোল্টেজ ক্রিয়েট হবে, অর্থাৎ আমরা বিদ্যুৎ শক্তি পাবো। যে কোষে রাসায়নিক শক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয় তাকে তড়িৎ রাসায়নিক কোষ বলে। তো একটা তড়িৎ রাসায়নিক কোষ ডিজাইন করতে হলে আমরা কি কি করতে পারি? তড়িৎ রাসায়নিক কোষ এক প্রকোষ্ঠ বিশিষ্ট হতে পারে। তড়িৎ রাসায়নিক কোষ দুই প্রকোষ্ঠ বিশিষ্ট হতে পারে। এক প্রকোষ্ঠ মানে একটা পাত্র, দুই প্রকোষ্ঠ মানে হচ্ছে দুইটা পাত্র। আচ্ছা, তড়িৎ রাসায়নিক কোষ হওয়ার জন্য আমরা আমাদের বইতে ম্যাক্সিমাম যে কোষগুলো নিয়ে কথা বলি সবগুলোই হচ্ছে দুই প্রকোষ্ঠ বিশিষ্ট কোষ। তোর বিজ্ঞানী গ্যালভানি এ কোষের আবিষ্কর্তা, তো এই জন্য তড়িৎ রাসায়নিক কোষের অপর নাম হচ্ছে গ্যালভানিক সেল। তড়িৎ রাসায়নিক কোষের অপর নাম কি? গ্যালভানিক সেল। তবে বিজ্ঞানী ড্যানিয়েল নির্দিষ্ট কিছু উপাদান ব্যবহার করে যে কোষ ডিজাইন করছেন তার নাম অনুযায়ী কোষটার নাম হচ্ছে ড্যানিয়েল সেল। অর্থাৎ বিজ্ঞানী ড্যানিয়েল জিঙ্ক ব্যবহার করছে, জিঙ্ক সালফেট ব্যবহার করছে, হ্যাঁ, কপার ব্যবহার করছে, কপার সালফেট ব্যবহার করছে। এখন বিজ্ঞানী ড্যানিয়েল সেলের গঠন ও কার্যপ্রণালী বর্ণনা করো, যদি এ ধরনের প্রশ্ন তোমার কাছে আসে তুমি শুধু একটা দিয়ে ব্যাখ্যা করে দিলেই চলবে। হ্যাঁ, মানে শুধু মানে তখন সরাসরি ড্যানিয়েল সেল দিয়ে ব্যাখ্যা করতে হবে তোমাকে যদি ড্যানিয়েল সেল বলে। আর যদি তোমাকে এইচএসসির প্রশ্ন করে যে একটা গ্যালভানিক সেলের গঠন বর্ণনা করো, তখন শুধুমাত্র যে তোমাকে জিন নিয়ে কাজ করতে হবে তা না, তুমি যে কোনো পরিবাহী দণ্ড এবং তড়িৎ বিশ্লেষ্য কোষ নিয়ে কাজ করতে পারবা। ঠিক আছে, ওকে, তাহলে আমরা এখন শিখবো হচ্ছে বিজ্ঞানী ড্যানিয়েল সেল। ড্যানিয়েল সেল একটা দুই প্রকোষ্ঠ বিশিষ্ট কোষ। তো দুই প্রকোষ্ঠ মানে হচ্ছে এখানে দুইটা পাত্র থাকবে। প্রথমে সেটআপটা আমরা দেখবো কি কি সেটআপ হবে। আচ্ছা, এরপরে আমরা দুইটা ধাতব দণ্ড নিব। এখানের মধ্যে একটা ধাতব দণ্ড হিসেবে নেওয়া হয়েছে জিঙ্ক, আর একটা নেওয়া হয়েছে হচ্ছে কপার। তো জিঙ্কের দ্রবণে ডুবানো হয়েছে, 1 মোলারিটি ঘনমাত্রার জিঙ্ক সালফেট দ্রবণে ডুবানো হয়েছে, আর 1 মোলারিটি ঘনমাত্রা কপার সালফেট দ্রবণে ডুবানো হয়েছে। তো এখানে দ্রবণে কি আছে? জিঙ্ক 2+ আছে আর সালফেট 2- আছে, আর এই দ্রবণে কপার 2+ আর সালফেট 2- আছে। এটা হচ্ছে সেটআপ। ওকে, আচ্ছা, এখন একটা কনসেপ্ট তোমরা পূর্বেই গত লেকচারের আগের লেকচারে পড়ে ফেলছো। একটি ধাতুকে তারই মানে তড়িৎ বিশ্লেষ্য দ্রবণে ডুবালে কি ঘটে বলো দেখি, কেউ লিখতে পারবা? একটি ধাতুকে তারই তড়িৎ বিশ্লেষ্য দ্রবণে ডুবালে কি ঘটার সম্ভাবনা আছে একটা? অর্থাৎ ধাতুটি আয়নিত হয়ে দ্রবণে চলে যাওয়ার একটা সম্ভাবনা আছে। ধাতুটি আয়নিত হয়ে দ্রবণে চলে যাওয়ার সম্ভাবনা থাকে। বা ধাতু সবসময় কি চায়? ধাতু সবসময় চায় যে মুক্ত আকারে থাকার জন্য, তাই না? সবসময় মুক্ত আকারে থাকতে চায় ধাতু। তো ধাতু কি করে? এই মুক্ত ইলেকট্রন ত্যাগ করে দিয়ে জিঙ্ক 2+, তোমরা জানো যে জিঙ্ক থেকে জিঙ্ক 2+ আরো বেশি স্থিতিশীল আকারে থাকতে পারবে। ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে যদি দেখো 4s2 যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে কি ঘটে? 3d10 থাকে। জিঙ্কের ইলেকট্রন বিন্যাস কি? 4s2 3d10 না? তো 4s বাদ দিয়ে দিলাম, 3d10 আকারে সে থাকতে চাইলেও চাইতে পারে। ওকে, তাহলে আমরা যখন জিঙ্ক আর কপার দুজনকে একত্রে ডুবালাম, দুজনকে আমরা একটা ভোল্টামিটারের সাহায্যে যুক্ত করে দিলাম। কিসের সাথে? একটা ভোল্টামিটারের সাহায্যে। এখানে ভোল্টামিটার দিতে পারো তুমি, একটা বাল্ব সংযোজন করে দিতে পারো। তো কি করবে? জিঙ্ক দুইটা ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক ধাতু দ্রবণে চলে যাওয়ার চেষ্টা করবে। ঠিক আছে, ওকে, এইটাকে বলা হয় জিঙ্ক ধাতুর দ্রবণ চাপ। কি বলে? প্রত্যেকটা ধাতুর নিজের তড়িৎ বিশ্লেষ্য দ্রবণে একটা চাপ প্রয়োগের একটা ক্ষমতা রাখে। চাপ প্রয়োগ করা মানে কি? সে ধাতু দ্রবণের মধ্যে ইলেকট্রন ছেড়ে দিয়ে চলে যেতে চাচ্ছে, ক্ষয় হতে চাচ্ছে। এই ঘটনাটাকে বলা হয় ধাতুর দ্বারা পরিচালিত দ্রবণ চাপ। আবার দ্রবণ যেটা আছে, দ্রবণ কিন্তু ধাতুকে একটা বাধা দিতে পারে যে সে এখন নতুন কোনো আয়ন চাচ্ছে না, এটাকে বলে হচ্ছে অভিস্রবণ চাপ। এটাকে কি বলে? যদি দ্রবণটা ঊর্ধ্বমুখী একটা বাধা প্রদান করে এটাকে বলে অভিস্রবণ চাপ। যদি ধাতু দ্বারা পরিচালিত দ্রবণ চাপ অভিস্রবণ চাপের থেকে বেশি হয় তাহলে সে ধাতুটি সহজে আয়নিত হতে পারে।
ঠিক আছে? যদি ধাতু দ্বারা পরিচালিত দ্রবণ চাপ অভিস্রবণ চাপের থেকে বেশি হয় বা ঊর্ধ্বমুখী বাধার থেকে বেশি হয়, তখন সে ধাতু ক্ষয় হতে পারে। ওকে, কারণ তুমি জিঙ্কে মানে জিঙ্ক কোন কোন দ্রবণে ক্ষয় হবে এটা তুমি কেমনে বুঝবা? এটা ডিপেন্ডই করে হচ্ছে এই চাপটা অতিক্রম করতে পারবে নাকি পারবে না। ওকে, বা কত ঘনমাত্রা দিলে সে ক্ষয় হবে। এখন তুমি মনে করো বললা যে ভাই আমি 10⁻6 মোলার ঘনমাত্রা জিঙ্ক সালফেট দিলাম। ভাই আপনি তো বলছিলেন জিঙ্ক ধাতুকে জিঙ্কের দ্রবণ দিলেও ক্ষয় হয়ে যায়, কই ক্ষয় তো হইলো না। নিশ্চয়ই তাহলে এখানে অনেকগুলো ফ্যাক্টর জড়িত আছে। এখানে ঘনমাত্রাটা একটা পারফেক্ট ঘনমাত্রা হইতে হবে, তারপরে তাপমাত্রা, চাপ সবকিছু আছে। আমরা এই সিস্টেমটা চালনা করতেছি 25°C তাপমাত্রায় 1 atm চাপে। তো জিঙ্কের দ্রবণে ডুবালে কি ঘটে? জিঙ্ক ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক 2+ আয়ন আকারে দ্রবণে চলে আসলো। এটাকে আমরা কি বলতেছি? জারণ বলতেছি। কি ঘটতে বলতেছি? জারণ। আচ্ছা, এই ইলেকট্রন গুলো কই যাবে বল দেখি? এই ইলেকট্রন যে সে ছেড়ে দিল, এই তার দিয়ে দিয়ে ইলেকট্রনটা চলে যাবে। এখন তো আর পাত্র আলাদা, ইলেকট্রন তার দিয়ে গিয়ে এখানে জমা হবে। এই যে এখানে 2টা ইলেকট্রন জমা হলো, ঠিক আছে, এই কোণায় এসে। তো এইখানকার দ্রবণের কপার 2+ গুলা দেখবে যে বাহ কি সুন্দর 2টা ইলেকট্রন, এক্সট্রা ইলেকট্রন আসছে। এই কপার 2+ দ্রবণ থেকে লাফ দিয়ে এই ইলেকট্রন গুলো খাওয়ার চেষ্টা করবে এবং খেয়ে কপার ধাতু আকারে কি করবে? জমে যাবে। কপার ধাতু আকারে ওই ওই তোমার ওই দণ্ডের গায়ে জমা শুরু করবে। তাহলে কি ঘটলো আলটিমেটলি বলো দেখি? একটা জারণ ঘটলো আর একটা বিজারণ ঘটলো। একটা জারণ ঘটলো আর একটা বিজারণ ঘটলো। তো এখন একটা মনের মধ্যে প্রশ্ন আসবে, তাহলে ভাই অ্যানোড আর ক্যাথোডের ডেফিনেশনটা এখানে কি সেম? অ্যানোড ক্যাথোডের ডেফিনেশন এখনো চেঞ্জ হয় নাই। তো আমরা বলছিলাম তড়িৎ বিশ্লেষণের সময় যে তড়িৎ দ্বারে জারণ ঘটে তাকে অ্যানোড বলে, যে তড়িৎ দ্বারে বিজারণ ঘটে তাকে ক্যাথোড বলে। এই কথাটা কি তোমাদের বলা হয়েছিল না? একই তড়িৎ রাসায়নিক কোষেও এসব ঘটনা সেম। যে তড়িৎ দ্বারে জারণ ঘটলো তাকে অ্যানোড, যে তড়িৎ দ্বারে বিজারণ ব্যাপারটা ঘটলো সেটাকে কি বলে? ক্যাথোড বলে। তাহলে একটা কথা মনে রাখবা, তড়িৎ রাসায়নিক কোষ হোক আর তড়িৎ বিশ্লেষ্য কোষ হোক, অ্যানোড ক্যাথোডের সংখ্যা কিন্তু কোনোদিন বদলায় না। যে তড়িৎ দ্বারে জারণ ঘটে বা জারণে অংশগ্রহণ করে তাকে আমরা অ্যানোড বলি, যে তড়িৎ দ্বারের মধ্যে বিজারণ প্রক্রিয়া ঘটে তাকে আমরা ক্যাথোড বলি। মনে থাকবে? তাহলে অ্যানোড ক্যাথোডের ডেফিনেশন কিন্তু চেঞ্জ হবে না। তাহলে এই এখানে কি ঘটলো? আমরা জিঙ্ককে বলবো হচ্ছে একটা অ্যানোড আর কপারকে বলবো হচ্ছে আমরা একটা ক্যাথোড। এই তো আমরা এটা বুঝলাম। এখন দেখো ভাইয়া, এখানে আরো একটা কথা বলার আছে। তুমি প্রশ্ন করতে পারো না যে ভাই জিঙ্ক আর কপারকে যখন ডুবাইলাম, কপার কেন ইলেকট্রন ছেড়ে দিয়ে কপার 2+ হইলো না, জিঙ্ক কেন হইলো? বা আমি কি উল্টা করলে ব্যাপারটা কেমন হইতো? দেখো ভাইয়া, প্রত্যেকটা ধাতুর কি জারিত হওয়ার একটা প্রবণতা আছে না? মানে প্রত্যেকটা ধাতুর কি আলাদা আলাদা আয়নীকরণ শক্তি, আলাদা আলাদা জারণ বিভবের মান থাকা উচিত না? অর্থাৎ সোডিয়াম যেভাবে ইলেকট্রন ছেড়ে দিবে যতটুক ফোর্সে বা যতটুক ইলেকট্রন ত্যাগের সময় যতটুক ভোল্টেজ উৎপন্ন করবে, ওই আমি যদি বলি ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাস কি একই রকম? জিঙ্কের ইলেকট্রন বিন্যাস আয়রনের ইলেকট্রন বিন্যাসের সাথে কি সিজিয়ামের ইলেকট্রন বিন্যাস মিলবে? মিলবে না। তাহলে প্রত্যেকের বহিস্থ শেল এবং ইলেকট্রন ছাড়ার প্রবণতা প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা। তাহলে এই পৃথিবীতে যত ক্যাটায়ন পাওয়া যায় সবারই কিন্তু ইলেকট্রন ছাড়ার উপর ভিত্তি করে বা তার জারিত হওয়ার ভিত্তি করে একটা মান অবশ্যই লিপিবদ্ধ করা আছে। আমার একটা সক্রিয়তা সিরিজ জানা লাগবে, যেখানে আমরা আগে থেকেই জানি বা সায়েন্টিস্ট ড্যানিয়েল তো অনেকভাবে চেষ্টা করছে, করার পর দেখলেন জিঙ্কের সক্রিয়তা কপার থেকে বেশি, যার কারণে কপারের আগে জিঙ্ক ইলেকট্রন ত্যাগ করবে। এখন জিঙ্ক যদি প্রথমেই ইলেকট্রনটা ত্যাগ করে ফেলে আর এই ইলেকট্রন যদি কপার দণ্ডের গায়ে চলে যায়, তখন আর কি ঘটা? তখন তো আর কিছুই ঘটার নাই, তখন কিন্তু দ্রবণ থেকে ইলেকট্রন কপার দণ্ডের গায়ে গেছে। সুতরাং কপার দণ্ডের গায়ে এক্সট্রা 2টা ইলেকট্রন আছে বা এক্সট্রা ইলেকট্রনটা খাওয়ার জন্য কপার 2+ গুলো দণ্ডের গায়ে চলে আসবে। অর্থাৎ কাউকে তো স্টার্টটা করতে হবে। সো এখানে হিরোটাকে সিনেমায় প্রথমে কি দেখায়? হিরো দেখায় না, হিরোর এন্ট্রি দেখায় না। তো এখানে হিরো হচ্ছে জিঙ্ক। অর্থাৎ তড়িৎ রাসায়নিক কোষের হিরো হচ্ছে অলওয়েজ অ্যানোড। এ কথাটা মনে রাখবা। তড়িৎ রাসায়নিক কোষে তুমি যদি অ্যানোডটা চয়েস করতে ভুল করো, তোমার ওই বাতিও জ্বলবে না, তুমি ভোল্টেজও পাবা না। তুমি মনে করলা যে ভাই আমার কাছে একটা পুরনো টিন আছে, টিন তো একটা ধাতু, টিনের টুকরাকে আমি অ্যানোড হিসেবে নিলাম, আর ওই আমার কাছে একটা ম্যাগনেসিয়াম আছে, ম্যাগনেসিয়ামকে ক্যাথোড হিসেবে নিয়ে আমি তো তার লাগাই দিয়ে বাল্ব যুক্ত করে দিলাম, কিছু তো ঘটলো না। তুমি তোমার ইচ্ছা মতো করলে হবে না, তোমাকে গুগল থেকে সার্চ দিয়ে বা কোন একটা টেক্সট বুক থেকে প্রথমে দেখতে হবে কার জারিত হওয়ার জন্য মানে প্রবণতাটা বেশি, কার জারিত হওয়ার প্রবণতাটা বেশি, এই জিনিসটা তোমার দেখে নিতে হবে। ঠিক আছে? তুমি যার জারণ প্রবণতা বেশি তাকে অ্যানোড হিসেবে নিতে হবে, যার তুলনামূলক জারণ প্রবণতা কম তাকে ওই সাপেক্ষে ক্যাথোড হিসেবে নিতে হবে। এই কথাটা মাথায় রাখতে হবে তোমাকে। ঠিক আছে? তাহলে তড়িৎ রাসায়নিক কোষও একটা জারণ বিজারণ প্রক্রিয়া। এখন আরো কিছু কথা এখানে বাকি রয়ে গেছে ভাইয়া।
সেটা হচ্ছে এই যে আমরা ভোল্টেজটা যে পাচ্ছি, এই ভোল্টেজটা আসলে কি? এই সম্পূর্ণ কোষের, আমি যদি তোমাকে ভোল্টেজের কনসেপ্টটা একটু ক্লিয়ার করি, দেখো অ্যানোডের ফলে যে আমি বিভবটা পাচ্ছি, যখন জিঙ্ক যখন ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক 2+ হচ্ছে, তখন আমি যে ভোল্টেজটা পাচ্ছি, সেখানে আমি আমি মনে করো সাপোজ আমি এখানে একটা ভোল্ট পাইতেছি 0.76 ভোল্ট। এটাকে বলে জারণের ফলে প্রাপ্ত বিভব। এটাকে বলা হচ্ছে জারণ বিভব বা জারণ তড়িৎদ্বার বিভব। বলো ভাই তড়িৎদ্বার কি? তড়িৎদ্বার হচ্ছে ওই যে দণ্ডটা, ধাতব দণ্ডটা, যেখানে যেখানে জারণ বিজারণ হতে পারে, সেটাকে আমরা তড়িৎদ্বার বলি। তো এটাকে কিভাবে প্রকাশ করা হয়? এটা প্রকাশের ভাষাটা হচ্ছে ই, এরপর নিচে লিখতে হবে অক্স। অক্স মানে কি? অক্সিডেশন। অর্থাৎ যে তড়িৎদ্বারটা জারণে অংশগ্রহণ করছে, সে তড়িৎদ্বারের বিভব হচ্ছে 0.76 ভোল্ট। বলতে ভাই 0.76 কোত্থেকে পাইলেন? এটা একটা চার্ট আছে। কোশ্চেন হচ্ছে এটা কি মুখস্থ করতে হবে? না, তোমাকে সব সময় যে কোনো ভর্তি পরীক্ষা বলো, যে কোনো এইচএসসির প্রশ্ন বলো, তোমাকে ভোল্টেজের মান সাপ্লাই করা হবে। ঠিক আছে? তাহলে জিঙ্কের ভোল্টেজটা কত? 0.76 ভোল্ট। হ্যাঁ, মানে এটাকে আমরা প্লাসে লিখি, প্লাস 0.76 ভোল্ট। ওকে, আচ্ছা। এখন যদি এটার উপর একটা নট চিহ্ন দিয়ে দেওয়া হয়, কি চিহ্ন এটা? নট। এই নট চিহ্ন দেওয়া মানে এটা প্রমাণ অবস্থায় এই এক্সপেরিমেন্টটা করা। এই এক্সপেরিমেন্টটা প্রমাণ অবস্থায় করা, অর্থাৎ প্রমাণ অবস্থায় যদি তুমি জিঙ্ক নিয়ে কাজ করো, তাহলেই তুমি ভোল্টেজটা পাবো হচ্ছে 0.76 ভোল্ট। এই তড়িৎ রাসায়নিক চ্যাপ্টারটার জন্য প্রমাণ অবস্থা, মানে তড়িৎ রাসায়নিক কোষের জন্য প্রমাণ অবস্থা 25°C আর 1 atm চাপ। ঠিক আছে? তড়িৎ রাসায়নিক কোষের জন্য প্রমাণ অবস্থাটা কি? 25°C তাপমাত্রা, 1 atm চাপ। আরো কথা আছে, দ্রবণটা যেটা ব্যবহার করতে হবে সেটার ঘনমাত্রা 1 মোলারিটি হবে। তাহলে তুমি যদি এই 3টা শর্ত মেনে চলো, তাহলে ওই পাত্র থেকে বা ওই তড়িৎদ্বারটা থেকে জিঙ্কের জারণের ফলে যে ভোল্টামিটার তোমাকে একটা রিডিং শো করবে না? ভোল্টামিটার তোমাকে শো করবে 0.76 ভোল্ট, যদি তুমি এই 3টা শর্ত পুরোপুরি মেনে চলো। ঠিক আছে? তো আচ্ছা, তাহলে এই হচ্ছে 1 মোলারিটি ঘনমাত্রা, 25°C আর 1 atm, এই 3টা হচ্ছে শর্ত। সেম কথা কিন্তু কপারের জন্য প্রযোজ্য। যদি তুমি কপারের দিকে তাকাও, এই যে কপার 2+ যে বিজারিত হয়ে, কপার হিসেবে, ধাতু হিসেবে দণ্ডের গায়ে জমা হয়েছে, এই যে ইলেকট্রনটা সে গ্রহণ করলো, এখানে একটা বিভবের পার্থক্য হলো না? স্বাভাবিকভাবে দ্রবণে বিভব একরকম, দণ্ডে বিভব ছিল 0। একটা 0 বিভব যুক্ত দণ্ডের মধ্যে, গায়ের মধ্যে ইলেকট্রন আসলো, তাহলে বিভব তো অবশ্যই এখানে জমা হয়েছে। আচ্ছা, তো এটাকে বলা হয় বিজারণ। এটাকে প্রকাশ করা হয় ই রেড নামে। কি নামে? রেড। রেড মানে রিডাকশন। রিডাকশনের শর্ট ফর্ম এখানে বসাতে হবে। আর এই পুরো প্রসেসটা কোন অবস্থায় করছি? প্রমাণ অবস্থায়। তাহলে উপরে ডিগ্রি চিহ্ন দেওয়া মানে প্রমাণ বিজারণ বিভব। তাহলে ই নট অক্স, এটাকে বাংলায় কি বলে? প্রমাণ জারণ বিভব। ই নট রেড, এটাকে বাংলায় কি বলে? প্রমাণ বিজারণ বিভব। ঠিক আছে? এই নামগুলো কিন্তু মনে রাখতে হবে ভাইয়া। ওকে, আচ্ছা। তো ই নট রেড, এটার একটা মান আসবে -0.34 ভোল্ট। ঠিক আছে? এগুলো হচ্ছে ভাইয়া আমরা কিন্তু আমার মুখস্থ আছে, আমি বসাচ্ছি। একটু পরে যখন অঙ্ক করাবো তোমাদের, তোমরা দেখবা অঙ্কে মানটা দেওয়াই আছে। ঠিক আছে? ওকে, তাহলে এখন এই সিস্টেমে কপার বিজারণ, কপারের কি কোনোদিন জারণ হইতে পারে না? ঠিক আছে? ওকে, আচ্ছা। মাত্র একটা কোশ্চেন করলো, ভাই দুইটাই তো মেটাল, কপার থেকে জিঙ্কের দিকেও তো ইলেকট্রন যাইতে পারতো। বাবারে, আমি কিন্তু আনসারটা মাত্র প্রথমেই বলে দিলাম। প্রত্যেকটা ধাতুর কিন্তু জারণ বিজারণের সক্রিয়তা আলাদা। জিঙ্ক কপার থেকে অধিক সক্রিয়, তাই জিঙ্ক প্রথমে জারণিত হবে। এ কারণে জিঙ্ক থেকে কপারের দিকে ইলেকট্রন চলে যাবে। তুমি যদি দুইটাকে এট এ টাইম, কোনো ন্যানো সেকেন্ড সময় ব্যবধান না করেও যদি একসাথে ডুবাও, এরপরও জিঙ্ক আগে ইলেকট্রন ত্যাগ করতে পারবে। ঠিক আছে? কারণ জিঙ্কের জারণ প্রবণতা কপার থেকে বেশি। ঠিক আছে? যার জারণ প্রবণতা বেশি, ওকে, সিরিজে দেওয়া আছে একটা, যার জারণ প্রবণতা বেশি সে আগে জারিত হবে। এ কারণে ইলেকট্রন জিঙ্ক ছেড়ে দেওয়ার কারণে কপার ওটা রিসিভ করতে বাধ্য, কারণ আমি দুইটা কি করছি? দুইজনকে একটা তার দিয়ে যুক্ত করে দিছি। ঠিক আছে? এটা হচ্ছে একটা স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া। এই ঘটনাটাকে বলে একটা স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া। তাহলে ই নট রেড হচ্ছে আমার কত? -0.34 ভোল্ট। ওকে, আচ্ছা। এখন আমি আসি হচ্ছে পুরো প্রসেসটা, তোমরা মনোযোগ দিয়ে শুনতে থাকো, পুরো প্রসেসে আরো কথা বাকি আছে। এটাকে আমরা বলতেছি ই নট রেড -0.34 ভোল্ট। এখন কোন একটা ধাতু, তাকে যদি বিজারণ বিভবের মান দেওয়া থাকে, তাহলে কি তার জারণ বিভবের মানটা আমি জানি না ইনডাইরেক্টলি? অর্থাৎ
জারিত হওয়ার সময় দুইটা ইলেকট্রন ত্যাগ করলো, বিজারিত হওয়ার সময় সে দুইটা ইলেকট্রন গ্রহণ করলো। জারণ হোক আর বিজারণ হোক, শুধু তাদের ভোল্টেজের চিহ্নটা ডিফারেন্স হবে। কি ডিফারেন্স হবে? শুধু তাদের প্রকাশের যে চিহ্নটা এটা ডিফারেন্স হবে। অর্থাৎ আমাকে কি যদি কেউ বলে ই নট কপার 2+ থেকে কপার, অর্থাৎ এইটার মান যদি 0.34 ভোল্ট হয়, তাহলে তোমরা কি বলতে পারবা এইটার মান কি হবে ই নট কপার থেকে কপার 2+? যদি ই নট কপার 2+ থেকে কপার -0.34 হয়, তাহলে ই নট কপার থেকে কপার 2+ এর মানটা কত হওয়া উচিত? শুধু +0.34 হওয়া উচিত না? কারণ কেউ যদি ইলেকট্রন ছাড়ার সময় 0.34 ভোল্টেজ বিভব পার্থক্য শো করে, তাহলে গ্রহণের সময়ও 3-4 ভোল্টেজ পার্থক্য শো করবে। পার্থক্য মানে কি? একটা যদি মাইনাস পার্থক্য হয় জারণ, তাহলে তার বিজারণের ক্ষেত্রে মানে কি? পুরো উল্টাটা, ব্যাপারটা ইনভার্স ফাংশনটা হয়ে গেল। তার মানে এটা হয়ে যাবে 0.34 ভোল্ট প্লাস। ঠিক আছে, এই কথাটা আমরা বুঝি, এতটুকুই হবে আমাদের। হ্যাঁ, তাহলে আমাকে একটা কথা বলতে হবে, পুরো কোষের মধ্যে ভোল্টেজটা কত শো করবে? পুরো কোষ, এই পূর্ণাঙ্গ সিস্টেমটাকে তো আমরা কোষ বলছি। এই পুরো কোষটা, এখানে অ্যানোড দিলাম, ক্যাথোড দিলাম, এই ফুল সিস্টেমটাই তো আমার কোষ। তাহলে পূর্ণাঙ্গ কোষ, ইনট কোষ, যেটা ইনট সেলের মান হবে জারণের ফলে প্রাপ্ত বিভব যোগ বিজারণের ফলে প্রাপ্ত বিভব। তাহলে একটা তড়িৎ রাসায়নিক কোষের মোট ভোল্টেজ বের করার সূত্র কি? জারণের ফলে প্রাপ্ত ভোল্টেজ আর তার বিজারণের ফলে প্রাপ্ত ভোল্টেজ, এই টোটাল যোগফলটা হচ্ছে ওই তড়িৎ রাসায়নিক কোষের প্রমাণ কোষ বিভব। প্রমাণ কোষ বিভব। ঠিক আছে, আচ্ছা, বাকি কথা বলার আগে কিছু সংজ্ঞা মুখস্থ করায় ফেলি তোমাদের। দেখো, জ্ঞানমূলকের জন্য একেবারে 100 ইম্পর্টেন্ট। প্রমাণ জারণ বিভব বা প্রমাণ তড়িৎদ্বার বিভব বলতে কি বোঝো? জ্ঞানমূলকের প্রশ্ন। প্রমাণ তড়িৎদ্বার বিভব কি? ঠিক আছে, তুমি কি লিখবা? তুমি লিখবা 25 ডিগ্রি সেলসিয়াস বা 298 কেলভিন তাপমাত্রায় 1 এটিএম চাপে 1 মোলারিটি ঘনমাত্রার কোন লবণ বা তড়িৎ বিশ্লেষ্য দ্রবণ ব্যবহার করে তার মধ্যে একটি ধাতু দিলে ওই ধাতুটার জারণ বা বিজারণের ফলে যে বিভব পাওয়া যায় তাকে প্রমাণ তড়িৎদ্বার বিভব বলে। আবার বলতেছি, 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 এটিএম চাপে 1 মোলারিটি ঘনমাত্রার লবণ ব্যবহার করে একটি ধাতু দিয়ে ধাতুকে তড়িৎদ্বার হিসেবে ব্যবহার করলে যে বিভব পাওয়া যায় বা ভোল্টামিটার থেকে যে বিভব পাওয়া যায় তাকে প্রমাণ তড়িৎদ্বার বিভব বলে। এখন দ্বিতীয় সংজ্ঞা শুনো। প্রমাণ ওই কোষ বিভব কাকে বলে? তুমি বলবা প্রমাণ অবস্থায় একটি জারণ তড়িৎদ্বার এবং বিজারণ তড়িৎদ্বারের বিভবের যোগফলকে ওই কোষটির প্রমাণ তড়িৎ কোষ বিভব বা প্রমাণ কোষ বিভব বলে। ঠিক আছে, লেখা যাবে তো? সব কি একেবারে হুবহু মুখস্থ করার দরকার আছে? নিজের ভাষায় সংজ্ঞাটা লেখা যাবে? ওকে, তাহলে প্রমাণ সকল অবস্থা মেনটেন করার ফলে ভোল্টামিটার আমাকে যে রেকর্ডটা দেয়, রিডিংটা দেয়, ওইটাই হচ্ছে প্রমাণ তড়িৎদ্বার বিভব ওই ওই তোমার দণ্ডটার জন্য। ঠিক আছে, আচ্ছা, আমরা আপাতত এখন সব প্রমাণ অবস্থা পড়বো। প্রমাণ অবস্থা ছাড়া মানে অন্য কিছু আগামী ক্লাসে পড়বো, আজকে শুধু প্রমাণ অবস্থা। ঠিক আছে, আচ্ছা, এখন পুরো কোষটা আমি যদি আবার একটু চিত্রটা আঁকি, ওকে, দেখো ভাইয়া, এখানের মধ্যে কি আছে তোমরা জানো? এখানে আমরা জিঙ্ক নিছিলাম, জিঙ্ক 2+ নিছিলাম, আর সালফেট নেওয়া আছে। আর এ পাশে হচ্ছে আমাদের কপার ধাতু, কপার 2+ আছে আর সালফেট আছে। দেখো ভাইয়া, তো এখানের মধ্যে একটা কথা হচ্ছে যে যখন জিঙ্ক ধাতু এখান থেকে ক্ষয় হওয়া শুরু করলো, তখন কি এই দ্রবণে জিঙ্ক 2+ এর পরিমাণ বেড়ে গেল না? কপার 2+ এর সালফেট 2- এর পরিমাণ সেম ছিল। সালফেটের পরিমাণ কিন্তু সেম ছিল, কিন্তু জিঙ্ক 2+ এর পরিমাণ তুলনামূলকভাবে বেড়ে গেল। তাহলে একটা দ্রবণে ক্যাটায়ন অ্যানায়নের তুলনায় বেড়ে গেল। এটাকে বলা হয়, একই দ্রবণে যখন একটা আয়ন আরেকটা আয়নের তুলনায় বেড়ে যায় তখন দ্রবণের মধ্যে একটা এক্সট্রা বিভব তৈরি হয়। এটাকে বলা হয় লিকুইড জাংশন পটেনশিয়াল। কি বলে ভাই এটাকে? লিকুইড জাংশন বা তরল সংযোজন বিভব। তরল সংযোজন বিভব। কথাটা বোঝা গেছে?
এই মুহূর্তে ওই যে ফর দ্য টাইম বিং কয়েক সেকেন্ডের জন্য দেখবা এখানে কি ঘটলো, একটু আগে 1 মোলারিটি ঘনমাত্রা জিঙ্ক সালফেট নিছো মানে সমান সমানে ক্যাটায়ন অ্যানায়ন আছে। যে মুহূর্তে জিঙ্ক ক্ষয় হয়ে দ্রবণে গেল ওই মুহূর্তে দ্রবণের মধ্যে একটা এক্সট্রা ভোল্টেজ ক্রিয়েট হইলো। সেম ঘটনা ডান পাশের জন্য প্রযোজ্য। যখন কপার 2+ ধাতু আকারে এখানে জমা হওয়া শুরু করলো তখন দ্রবণে কপার 2+ এর পরিমাণ হ্রাস পেল, সালফেটের পরিমাণ সেম রইলো। এখানেও তাহলে একটা লিকুইড জাংশন পটেনশিয়াল বা তরল সংযোজন বিভব চালু হয়ে গেল। তাহলে তুমি কি ভোল্টামিটারে সঠিক রিডিংটা পাবা? তোমার রিডিংটা উল্টাপাল্টা আসবে না, তোমার দেখবে যে এক্সট্রা কিছু মান টান সহ উল্টাপাল্টা একটা রিডিং চলে আসবে। ভোল্টামিটার স্টেবলই হবে না, কাঁটাটা ডানে বামে ঘুরতে থাকবে। তাহলে ভোল্টামিটারকে স্টেবল করার জন্য, রিডিংটা ঠিক করার জন্য আমাদের কি উচিত? আমাদের উচিত এখানে এমন একটা জিনিস ব্যবহার করা যেটা দ্বারা এইটা পুরো ব্যাপারটা কভার হবে। আমি এখানে একটা ইউ আকৃতির কাঁচনল ব্যবহার করতেছি। এটার নাম তোমরা ইতিপূর্বে শুনছো, লবণ সেতু। এই কথাটার নাম কি আমরা শুনছি? জীবনে একবার হলেও শুনছি, ক্লাস 9-10-এ বারবার আসতো প্রশ্নটা, লবণ সেতু কাকে বলে। ঠিক আছে, তাহলে লবণ সেতু হচ্ছে একটি ইউ আকৃতির উল্টা মানে কাঁচনল, যেটা উল্টা করে আমি ডুবায় রাখবো। দুটি কোষের মধ্যে বৈদ্যুতিক সাম্যাবস্থা বজায় রাখার জন্য এটা ব্যবহার করা হয়। তো এখন আমি বলি লবণ সেতু কাজটা কি করে। কাঁচনলটার মুখটা আমরা বন্ধ করে দিব হচ্ছে বিভিন্ন তুলা বা জেলি দিয়ে। তুলা বা জেলি জেলি আচ্ছা, কেন এটা তুলা বা জেলি দিয়ে বন্ধ করব? আমি কিন্তু কোনো বিক্রিয়া ঘটাইতে চাইতেছি না ভাইয়া, আমি চাইতেছি দুইজনের মধ্যে দুইটা কোষেই সমতা বজায় রাখুক। লবণ সেতুতে আমি KCl, অ্যামোনিয়াম ক্লোরাইড, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি কিছু লবণ ব্যবহার করতে পারি। লবণ সেতুতে মনে করো আমি এখানে নিলাম হচ্ছে KCl, Cl মাইনাস আছে আর K+ আছে না লবণ সেতুর মধ্যে। যেই অবস্থায়, কথাটা বুঝে নিবা কিন্তু সহজ কথা খুব, যেই অবস্থায় এখানে জিঙ্ক 2+ বাইরে গেল, সালফেট সমান রইলো, ক্লোরাইড গিয়ে এ পাশে গেছে, অটোমেটিক ক্লোরাইড ওই পার্ট যেহেতু বিভব পার্থক্য তৈরি হইতে হইতেও বাইচা যাবে, ক্লোরাইড গিয়ে এ পাশে এসে জমা হবে। এটা তো এদিকে ডুবানো না, ক্লোরাইড এ পাশে এসে ভর করবে। ভর করার মানে কি? এ পাশে ক্লোরাইড চলে আসা মানে সমান সংখ্যক ঋণাত্মক আয়ন এ পাশে চলে আসা মানে এখন আর জিঙ্ক 2+ এটার উপরে খুব একটা প্রভাব খাটাতে পারবে না। আবার যতটা মনে করে 100টা প্লাস থাকলে 100টাই মাইনাস আবার এই পাশে জমা হয়ে গেল। ঠিক আছে, ব্যালেন্স করে দিল। একই কথা ডান দিকে প্রযোজ্য। যদি এই পাশে কপার 2+ কমে যায়, K+ এই দিকে এসে জমা হয়ে যাবে। জমা হয়ে কি করবে? জিনিসটাকে ব্যালেন্স রাখবে। অর্থাৎ দুইটি কোষের মধ্যে ক্যাটায়ন এবং অ্যানায়নের সমতাটা ঠিক রাখার জন্য বাহির থেকে এক্সট্রা লবণ ব্যবহার করব। লবণ সেতুর লবণটা কিন্তু ভাইয়া পাত্রে প্রবেশ করতে দেওয়া যাবে না। আচ্ছা, আমার একটা কথা বলো দেখি, তোমার হাতে একটা চুম্বক আছে, চুম্বকটা তুমি লোহাতে টাচ করলো না, দূর থেকে রাইখা দিলা, তাও কি সে লোহার একটু টান দিবে না? পেরেককে দিবে তো। এখন তুমি চুম্বকটা সামনে দিয়ে একটা প্যাকেট, সামান্য একটা প্লাস্টিকের প্যাকেট দিয়ে মোড়াইলা, তারপরও কি সে পেরেক টানবে না? টানবে তো। আমার কাজ খালি এটাই, আমার চার্জ তো যে কোনো দিক দিয়ে বাইরিতে পারে, আমার সমস্যা নেই। ঠিক আছে, ওই জেলিটা বৈষম্য ভেদ্য একটা জেলি দিয়ে দিছি, জেলি দিয়ে আয়ন পাস হইতে পারবে, চার্জ, চার্জের সমতা রক্ষা হবে, কিন্তু ওখানে যে বিক্রিয়া করার কোনো সুযোগ নাই, টাচ করতে দিব না আমরা। ঠিক আছে, আচ্ছা, তাহলে লবণ সেতু কি কোষের ভূমিকা লিখো। লবণ সেতু একটি ইউ আকৃতির কাঁচনল যেখানে যেখানে পটাশিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়াম নাইট্রেট ইত্যাদি লবণ ব্যবহারের মাধ্যমে দুটি তড়িৎদ্বারের মধ্যে বা দুটি অর্ধকোষের মধ্যে বৈদ্যুতিক সাম্যাবস্থা বিরাজমান করতে সাহায্য করে। তরল সংযোগ বিভবকে দূর করার জন্যই এর উৎপত্তি বা একে ব্যবহার করা হয়। কাকে দূর করতে চাচ্ছি? তরল সংযোজন বিভব বা লিকুইড জাংশন পটেনশিয়ালকে মিনিমাইজ, একেবারে কমায় ফেলার জন্য। পুরোপুরি যে নিভানো যাবে তাও না, তাও যতটুক এরর কমানো যায় তাও তো ভালো। 0.1% পর্যন্ত যদি নিয়ে আসি, খারাপ কি? ঠিক আছে, তাহলে 2 মার্কের জন্য আসবে তো। লবণ সেতু কি কোষের ভূমিকা লিখো, চিত্র আঁকবা। আমি নোট খাতার মধ্যে 4টা পয়েন্ট খুব সুন্দর করে লিখে দিছি, লবণ সেতুর কাজগুলা কিভাবে কিভাবে লিখবা। ঠিক আছে, যা যা বলছি সব লেখা আছে। ক্লিয়ার ব্যাপারটা? ওকে, আচ্ছা, এখানে লাস্ট একটা কথা, সেটা হচ্ছে চিহ্নটা, যে চিহ্নটা নিয়ে তোমাদের অনেক সমস্যা হয়, সেই চিহ্নটার কনসেপ্টটা আমি ক্লিয়ার করে দিচ্ছি এখন। ওকে, একটা ধাতুকে, একটা ধাতব দণ্ডের মধ্যে কি থাকে বলো দেখি?
একটা ধাতব দণ্ডের মধ্যে এরকম সিকোয়েন্স থাকে, ইলেকট্রন গর্ত, আবার ইলেকট্রন, আবার গর্ত, আবার ইলেকট্রন, আবার গর্ত, ইলেকট্রন গর্ত, ইলেকট্রন গর্ত, ইলেকট্রন। মানে কি গর্তগুলোকে কি বলে বলো দেখি? এই গর্তগুলোকে বলে হচ্ছে হোল। কি বলে? হোল। ধাতুর ক্যালাস বা ধাতুর যে ক্রিস্টালটা, ধাতুর বডিটার মধ্যে কি থাকে? ক্ষুদ্র কিছু ছিদ্র, আবার ইলেকট্রন, আবার হোল, আবার ইলেকট্রন, আবার হোল, আবার ইলেকট্রন। এটাই তো ধাতুর বিন্যাস। আচ্ছা, যে অবস্থায় ধাতু থেকে দুইটা ইলেকট্রনকে আমরা এলিমিনেট করতেছি, চলে গেল, তখন ধাতুর মধ্যে কি হোল বেড়ে গেল না? গর্ত বেড়ে গেল না? আচ্ছা, মিউজিক্যাল চেয়ার খেলছো কখনো কোনো পিকনিকে বা স্কুলে? মিউজিক্যাল চেয়ার, চেয়ারের সংখ্যা থেকে মানুষের সংখ্যা অলওয়েজ বেশি থাকে, ঠিক আছে? দেখা যায় 4টা চেয়ার 5জন মানুষ গানের তালে তালে চেয়ারের আশপাশ দিয়ে ঘুরতেছে। ব্যাপারটা এমন, এখানে গর্তের সংখ্যা বেড়ে গেল কিন্তু ইলেকট্রন কম আছে। ওই ইলেকট্রন গুলো ওই হোলের মধ্যে বাকি ইলেকট্রন গুলো নতুন জায়গায় মুভ করার জন্য একটা কম্পিটিশন করবে। যখন ইলেকট্রন গুলো প্রচুর প্রবাহ বাড়ায় দিল, বডির মধ্যে প্রবাহ বেড়ে গেল, তাহলে ধাতুর গায়ের মধ্যে কি তৈরি হবে? একটা আংশিক নেগেটিভ চার্জ তৈরি হবে। ধাতুর গায়ের মধ্যে কি তৈরি হবে? একটা আংশিক নেগেটিভ চার্জ তৈরি হবে ধাতুর বডিতে। এই জন্য তড়িৎ রাসায়নিক কোষে আমরা এখানে মাইনাস একটা সাইন লিখি, আর এটা যদি মাইনাস সাইন হয় তাহলে এ পাশে কি তৈরি হবে? এখান থেকে ধনাত্মক আয়নগুলো লাফ দিয়ে তার গায়ে লাগতে চেষ্টা করতেছে, তাহলে কিছুক্ষণের জন্য এখানে একটা আংশিক ধনাত্মক চার্জের তৈরি হবে, যার কারণে তড়িৎ রাসায়নিক কোষে অ্যানোডটা ঋণাত্মক প্রান্ত বিশিষ্ট হয় আর ক্যাথোডটা ধনাত্মক প্রান্ত বিশিষ্ট হয়। এই কথাটা কিন্তু প্যাচ লাগাবা না প্লিজ। তড়িৎ বিশ্লেষ্য কোষে অ্যানোডকে ব্যাটারির ধনাত্মক উৎসের সাথে যুক্ত করা হয়েছে, বাক্যটা বুঝবা কিন্তু। যুক্ত করা হয়েছে আর হয়ে যায়, কথাটা কিন্তু এক না। তড়িৎ রাসায়নিক কোষ একটা স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া, তোমার কিচ্ছু করা লাগে না, ওরা নিজেরা যেমনে যেমনে সুবিধা মনে হয় তেমনে তেমনে করছে। তাহলে তড়িৎ বিশ্লেষ্য কোষে অ্যানোড ধনাত্মক উৎসের সাথে যুক্ত, ক্যাথোড ব্যাটারি ঋণাত্মক উৎসের সাথে যুক্ত। তড়িৎ রাসায়নিক কোষে বিক্রিয়ার ফলে অ্যানোডটি আংশিক ঋণাত্মক চার্জযুক্ত হয়ে যায়, ক্যাথোডটি আংশিক ধনাত্মক চার্জযুক্ত হয়ে যায়। করা হয় আর হয়ে যায়, কথাটা কোনোদিন এক না। ক্লিয়ার? তাহলে বোর্ডের 4 মার্কের প্রশ্ন শোনো, তড়িৎ বিশ্লেষ্য কোষ এবং তড়িৎ রাসায়নিক কোষের পার্থক্য লিখো। 4 মার্কের, অনেকবার আসছে ভাইয়া প্রশ্নটা, একটা একটা করে বলি। যে কোষে বিদ্যুৎ শক্তি রাসায়নিক শক্তিতে কনভার্ট হয় তাকে বলে বিশ্লেষ্য কোষ, যেটা গত 2 লেকচারে পড়ছি। যে কোষে রাসায়নিক বিক্রিয়া স্বতঃস্ফূর্তভাবেই সংঘটিত হয়ে ভোল্টেজ উৎপন্ন হয় বা বিদ্যুৎ উৎপন্ন হয় তাকে বলে তড়িৎ রাসায়নিক কোষ। তড়িৎ বিশ্লেষ্য কোষে অ্যানোড বৈদ্যুতিক উৎসের ধনাত্মক প্রান্তের সাথে যুক্ত, ক্যাথোড ঋণাত্মক প্রান্তের সাথে যুক্ত। তড়িৎ রাসায়নিক কোষে স্বতঃস্ফূর্ত বিক্রিয়ার মাধ্যমে অ্যানোডটি আংশিক ঋণাত্মক প্রান্ত বিশিষ্ট হয়ে যায়, ক্যাথোডটি ধনাত্মক প্রান্ত বিশিষ্ট হয়ে যায়। বাক্য কিন্তু ঠিক মতো লিখতে হবে। ওকে, তড়িৎ বিশ্লেষ্য কোষে কোনো লবণ সেতুর প্রয়োজন নেই, তড়িৎ রাসায়নিক কোষে লবণ সেতুর প্রয়োজন আছে। তড়িৎ বিশ্লেষ্য কোষ এক প্রকোষ্ঠ বিশিষ্ট হয়, তড়িৎ রাসায়নিক কোষ এক প্রকোষ্ঠ কিংবা 2 প্রকোষ্ঠ বিশিষ্ট হতে পারে। একটা উদাহরণ দিলা আর একটা উদাহরণ দিলা, হলো? পাঁচটা পার্থক্য লিখতে পারছো তো? এনাফ, ঠিক আছে? ওকে, আচ্ছা, এবার কোষের সাংকেতিক চিহ্ন, খুবই খুবই গুরুত্বপূর্ণ টপিক, কোষের সাংকেতিক চিহ্ন। আচ্ছা, কোষের সাংকেতিক চিহ্ন হচ্ছে, একটা কোষের সাংকেতিক চিহ্নের 2টা অংশ থাকে, এইরকম আর এরকম, ঠিক আছে? আচ্ছা, এইটা মানে হচ্ছে এরকম, মানে বাম পাশে দিতে হয় হচ্ছে জারণ প্রক্রিয়া আর বাম পাশে দিতে হয় বিজারণ প্রক্রিয়া। কথা বুঝে নিও, একটা কোষের সাংকেতিক চিহ্নে বাম পাশে দিতে হয় জারণ, ডান পাশে হয় বিজারণ। এখন ড্যানিয়েল সেলের আমরা যদি সাংকেতিক চিহ্নটা লিখি, জারণ কার থেকে কার জারণ হয়েছে? সলিড জিঙ্ক থেকে জিঙ্ক 2+ হয়েছে না? আচ্ছা, বাম পাশে এটা লিখলাম। এই অবলিক সাইনটা দেওয়া মানে দশা পার্থক্য হয়েছে। দশা মানে সে ছিল কঠিন দশায়, কঠিন থেকে সে তরল আয়নিত দশায় চলে গেছে, এই জন্য এটা হচ্ছে অবলিক। অথবা সাইনটা দিব আর কি আমরা এখানে, ঠিক আছে? এখানে আমরা কোন সাইনটা দিব? অথবা সাইনটা দিলাম, ঠিক আছে? আচ্ছা, মাঝখান বরাবর যদি কেউ একটা দাগ দিয়ে দেয়, লম্বা দাগ, তার মানে হচ্ছে 2টা পাত্র ব্যবহার করা হয়েছে। মাঝখান বরাবর দাগ দেওয়া মানে
দুইটা পাত্র ব্যবহার করা হয়েছে, মাঝখানে দাগের পাশাপাশি যদি আরেকটা দাগ দিয়ে দেওয়া হয়, এর মানে লবণ সেতু ব্যবহার করা হয়েছে, এর মানে লবণ সেতু ব্যবহার করা হয়েছে। ঠিক আছে, আর যদি দুইটা দাগ না দেয় তার মানে লবণ সেতু ব্যবহার করা হয় নাই। কারণ এটা তো সবসময় নেসেসারি না লবণ সেতু ব্যবহার করতেই হবে। লবণ সেতু ব্যবহার করাটা একটা ভালো জিনিস, না করলে যে কোনো খারাপ কিছু হবে তা না, মানে করলে যে কোষ হবেই না তা না, হয়তোবা ভোল্টামিটারের রিডিং উল্টাপাল্টা হতে পারে। আচ্ছা এবার আসো, ডান পাশে বিজারণ, বিজারণ কার হয়েছে রে বাবা? কপার 2+ থেকে কপার ধাতুতে পরিণত হয়েছে, এটা ডান পাশে হচ্ছে বিজারণ। এই হচ্ছে একটা তড়িৎ রাসায়নিক কোষ লেখার উপায়। এখন এখানে আরো কথা আছে, যদি অবলিক সাইনের বদলে মাঝখানে কমা দিয়ে দেওয়া হয় তখন বলা হয় একই দশা, তখন বোঝা যায় এটা কি আছে, একই দশায় আছে। আবারও বলতেছি, যদি মাঝখানে কমা দিয়ে দেওয়া হয় এর মানে হচ্ছে একই দশায় আছে। মানে আমি তোমার একটু বোঝাই, তুমি কি সারা জীবন ধাতু দিয়েই কোষ সাজাবা? কেন, একটা গ্যাস কি ইলেকট্রন আদান প্রদান করতে পারে না? পারে কিনা বলো তো? অবশ্যই পারে। হাইড্রোজেন গ্যাস যদি ইলেকট্রন ছাইরা দিয়ে H+ হয়, তাহলে সেটাও কি একটা সামান্য ভোল্টেজ তৈরি করলো? ক্লোরিন গ্যাস যদি ইলেকট্রন গ্রহণ করে ক্লোরাইড হয়, অক্সিজেন যদি ইলেকট্রন গ্রহণ করে অক্সাইড হয়, এরা সবাই কি, এরা সবাই ইলেকট্রন আদান প্রদান করতে পারে। সকলকে আমি তড়িৎ রাসায়নিক কোষকে ডিজাইন করার কাজে লাগাতে পারি চাইলে। এখন মনে করো একটা পাত্রের মধ্যে, পুরো বদ্ধ পাত্রের মধ্যে হাইড্রোজেন গ্যাস নেওয়া হলো। হাইড্রোজেন গ্যাসকে যদি দ্রবীভূত করতে হয় তাহলে তড়িৎ বিশ্লেষ্য হিসেবে কি নিতে হবে? কোন একটা অ্যাসিড নিতে হবে, অর্থাৎ প্রোটন নিতে হবে, তাই না? গ্যাসকে যদি আমি এই H+ এর মধ্যে ডুবাই, এই ধরনের একটা কোষ যদি আমি সেট আপ করি, তাহলে এই ধরনের কোষের মাঝখানে আমার কি দেওয়া উচিত? হাইড্রোজেন যদি জারিত হয়ে H+ এ পরিণত হয়, তাহলে গ্যাস কি আলাদা কোনো স্টেটে থাকতে পারে একটা দ্রবণের মধ্যে, নাকি দ্রবণে দ্রবীভূত অবস্থায় গ্যাসকে রাখা হয়? তুমি যে কোক, পেপসি, 7 আপ খাও, আলাদা আলাদা কার্বন ডাই অক্সাইড দেখো, নাকি কার্বন ডাই অক্সাইড একসাথে তরলের সাথে মিশিয়ে দেয়? তুমি যখন খুলে দাও মুখটা, তখন না হয় কার্বন ডাই অক্সাইড বের হয়, কিন্তু সব কি একসাথে মিশিয়ে দেয় না? একসাথে মিশিয়ে দেওয়া মানে হচ্ছে দশা সেম। আমি কিন্তু বলি নাই ভৌত অবস্থা, আমি বলছি দশা। তাহলে এই ধরনের একটা পাত্রকে দেখানোর জন্য আমরা কি লিখবো? মাঝখানে কমা লিখবো। মাঝখানে কমা দেওয়া মানে এরা একই দশায় আছে, একসাথে দ্রবীভূত অবস্থায় বা একই দশায় আছে। মনে থাকবে কথাটা? দুইটা আয়নকে যদি পাশাপাশি লিখতে হয়, Fe2+ আর Fe3+, মাঝখানে অবলিক সাইন দেওয়া যাবে না, মাঝখানে আমার কমা দিতে হবে। তোমাদের অনেক বই মাঝখানে অবলিক দিয়ে দেয়, এটা ভুল, এটা ভুল বশত দেওয়া। এরকম কমা দেওয়া মানে দুইজন একই দশায় আছে। ঠিক আছে, ওকে। ভৌত অবস্থা মানে একজন সলিড, একজন লিকুইড, একজন গ্যাস। দশা মানে একই সাথে, যেমন দশা মানে একই অবস্থানে থাকা, ঠিক আছে, একসাথে দ্রবীভূত অবস্থায় থাকা, এটাকে বলে দশা। যেমন গ্যাস তরলে দ্রবীভূত অবস্থায় যদি থাকে, আয়নিত অবস্থায় থাকে গ্যাস, তখন তাকে বলা হয় একই দশায় আছে এরা। ঠিক আছে, ওকে। এটা আমরা এখন আরো কিছু উদাহরণ দেখবো, ক্লিয়ার হয়ে যাবে কনসেপ্ট। চলো, এখন তুমি এইখানে জারণ বলছিলে, এখানে বিজারণ বলছিলা, তাই না? তাহলে এটা যদি একটা পূর্ণাঙ্গ কোষ হয়, এটাকে কি বলবো? ওই কোষের অর্ধকোষ বা জারণ অর্ধকোষ। আর এটাকে কি বলা হয়? বিজারণ অর্ধকোষ। এখন তুমি পৃথিবীতে কত ভাবে কোষ সামলাইতে পারবা, কোষ সাজাইতে পারবা, কত ভাবে? এখন আমরা এটা দেখবো। অর্ধকোষ টোটাল 5 প্রকার হতে পারে। অর্ধকোষ টোটাল 5 প্রকার হতে পারে। কত ভাবে তুমি অর্ধকোষকে সাজাতে পারো? তাহলে এখন আমরা শিখবো অর্ধকোষের শ্রেণী বিভাগ। একটু মনোযোগ দিবা, মনোযোগটা দিলে আমরা একটা প্রশ্ন অঙ্ক সলভ করার সময় সাংকেতিক চিহ্ন দেখে বুঝে ফেলবো এই অর্ধকোষটা কোন শ্রেণীর। অর্ধকোষের শ্রেণী বিভাগ। আচ্ছা, প্রথমটার নাম হচ্ছে ধাতু, ধাতুর দ্রবণীয় লবণ অর্ধকোষ। ধাতু ও ধাতুর দ্রবণীয় লবণ অর্ধকোষ। দ্রবণীয় লবণ অর্ধকোষ। আচ্ছা, এর মানে কি? দেখো ভাইয়া, ওই যে আমরা এতক্ষণ যে কোষগুলো দেখলাম, জিঙ্ক নিলা, জিঙ্কে জিঙ্কেরই দ্রবণে ডুবাইলা, ঠিক আছে না? কপারকে কপারের দ্রবণীয় লবণে ডুবাইলা, ম্যাগনেসিয়ামকে ম্যাগনেসিয়ামের দ্রবণীয় লবণে ডুবাইলা, মনে করো ম্যাগনেসিয়াম ক্লোরাইড নিলা। এদেরকে সবাইকে বলে ধাতু ও ধাতুর দ্রবণীয় লবণ অর্ধকোষ। মানে তুমি
ধাতুটা নিলে ও যদি দ্রবীভূত করতে কোনো রকমের টাল বাহানা না করে, কোনো রকম ঝামেলা না করে, প্রত্যেকটা ধাতুরই তো বিভিন্ন লবণ আছে, এমন লবণ নেওয়া যেই লবণের দ্রাব্যতা ভালো। ঠিক আছে, তো এই লবণ দিয়ে তুমি যদি সাজাও, এ ধরনের কোষকে বলে ধাতুর দ্রবণীয় লবণ অর্ধকোষ। আচ্ছা, এবার 2 নম্বর শ্রেণী বিভাগ, ধাতুর অদ্রবণীয় লবণ ও অ্যাসিড বা তীব্র তড়িৎ বিশ্লেষ্য অর্ধকোষ। অ্যাসিড বা তীব্র তড়িৎ বিশ্লেষ্য অর্ধকোষ, এটা হচ্ছে 2 নম্বর শ্রেণী বিভাগ। ধাতুর অদ্রবণীয় লবণ ও অ্যাসিড বা তীব্র তড়িৎ বিশ্লেষ্য অর্ধকোষ। এটা নামে যদি নাও চিনো, উদাহরণ দিলে চিনে ফেলবা। তোমার একটা পাত্র আছে, তুমি একটা সিলভারের ধাতু নিলা, এখন তুমি এটারে অ্যানোড হিসেবে ব্যবহার করতে চাইতেছো মনে করো। হ্যাঁ, তোমার কাছে সিলভার আছে। প্রবলেম হচ্ছে সিলভারের যত গতানুগতিক লবণ আছে, সিলভার কোন ব্লক ভাইয়া? ডি ব্লকের না? ডি ব্লকের যে এলিমেন্ট গুলা তাদের দ্রাব্যতা কি কম হয়। কেন কম হয়? কারণ তারা হচ্ছে ভারী ধাতু বা তাদের সমযোজী বৈশিষ্ট্যটা একটু বেশি। তার মানে এরা কিন্তু তীব্র তড়িৎ বিশ্লেষ্য না। সোডিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড যত সুন্দর আয়নিত হয়, সিলভার ক্লোরাইড কিন্তু ওইভাবে আয়নিত হয় না। তো এখন তড়িৎ রাসায়নিক কোষের মূল কনসেপ্টটাই হচ্ছে আয়ন নিয়ে। সিলভার ক্লোরাইড দ্রবণে ঠিক মতো আয়নিত হইতে না চায়, এই সিলভার ক্লোরাইড যদি আমাকে সম্পূর্ণ আয়নিত না হয়ে কিছু আয়নিত হইলো কিছু হইলো না, তাহলে আমি কি কখনো ভালো একটা কোষ বানাইতে পারবো? ভোল্টেজ উঠানামা করবে না? দ্রাব্যতা যদি উঠানামা করে, ভোল্টেজও কি করবে? উঠানামা করবে। কি করা যেতে পারে? একটা কাজ করা যায়, যাদের এরকম লবণ আছে যেটা দ্রাব্যতা খারাপ, তাদের আমরা দ্রবণ না নিয়ে তাদেরকে সলিড অবস্থায় নিতে পারি। সিলভার ক্লোরাইডের সলিড পাউডার নিলাম, তাহলে কি লাভ হলো? এটাকে তো আয়নিত করতে হবে, পানিতে আয়নিত না করে এর সাথে HCl দ্রবণ দিয়ে এর আয়নিত করলাম। এর কি করলাম? HCl দ্রবণ দিয়ে আয়নিত করলাম। তাহলে এক্সট্রা হিসেবে কি নিলাম? এক্সট্রা হিসেবে একটা তীব্র তড়িৎ বিশ্লেষণ নিলাম। কেন নিলাম? অ্যাসিডের আয়নীকরণ মাত্রা পৃথিবীর সকল বস্তুর থেকে বেশি। অ্যাসিডের প্রভাবে সিলভার ক্লোরাইডের মধ্যকার বন্ধন বেশি বেশি ভাঙবে, সিলভার আয়ন এবং ক্লোরাইড আয়ন আকারে আলাদা হবে, যেটা আমরা চাচ্ছিলাম। নরমাল পানি নিয়ে পারি নাই, অ্যাসিডের দ্রবণ নিছি, এখন সিলভারের শিক্ষা হয়েছে, সিলভারও আয়নিত হয়েছে, ক্লোরাইড আয়নিত হয়েছে। তাহলে এই কোষটা সাংকেতিক চিহ্ন দেখে তুমি কেমনে বুঝবা? তুমি বুঝবা এইভাবে, সিলভার নীলা, সিলভারও সলিড, সিলভার ক্লোরাইডও সলিড, দুইটাই যেহেতু সলিড, কি লেখছো? মাঝখানে কমা দিছো, এরপরে অবলিক সাইন দিয়ে HCl দিয়ে ব্র্যাকেটে অ্যাকুয়াস। অর্থাৎ এইটা ধাতু, দুইটা ধাতুর মাঝখানে কি দিলা? কমা। মানে সরি, এটা সলিড আর এটা পাউডার, কমা দিলা। অবলিক সাইন দিয়ে কি বুঝাইলা? যে এই পুরো সেটআপটার মধ্যে সিলভারকে সিলভার ক্লোরাইড ও HCl এর মধ্যকার একটা দ্রবণের মধ্যে ডুবানো করার চেষ্টা করা হয়েছে। ঠিক আছে? আচ্ছা, ওকে। একজন বললো ভাইয়া সিলভার নাইট্রেটের তো দ্রাব্যতা আছে, এটা ব্যবহার করলে? ওই যে বললাম না ভাইয়া, সিলভার নাইট্রেটের দ্রাব্যতা পুরোপুরি 100% না। ঠিক আছে, এই সিলভার, ক্যাডমিয়াম, মার্কারি, আচ্ছা এগুলো কখন ব্যবহার করবো একটু বলে দেখি। কখন আমার এক্সট্রা তড়িৎ বিশ্লেষণ নেওয়া লাগবে? ক্যাডমিয়াম, সিলভার, লেড ধাতু, মার্কারি, ক্রোমিয়াম লাগবে না। এই যে কয়েকটা যারা আছে এদের ক্ষেত্রে সমস্যা, এদের লবণগুলোর দ্রাব্যতা খারাপ। এখন তুমি প্রশ্ন করতে পারো ভাইয়া, হাইড্রোজেন ক্লোরাইড বা HCl নিতে হবে, আমি এখানে অন্য কিছু নিই, মানে আমি এখানে অন্য কিছু নিলে কিছু হবে কিনা, বা আমি এখানে আপনার সালফিউরিক অ্যাসিড নিই। দেখো ভাইয়া, এমন কিছু নিও না, নেওয়া যাবে না যেটা আবার নিজেই রিয়াকশনে অংশগ্রহণ করবে। যেমন ক্লোরাইড এখানে কমন আয়ন হিসেবে নিছো, একই আয়ন, এখন তুমি এখানে সালফিউরিক অ্যাসিড নিলে কি বিপদ হইতো? এই সালফেট আবার সিলভারের সাথে বিক্রিয়া করে সিলভার সালফেট তৈরি করে ফেলতো সিলভার আয়নের সাথে। তুমি কি এটা চাও? আমি তো এখানে বিক্রিয়া করাইতে আসি নাই, আমি এখানে হেল্প করতে আনছি। ঠিক আছে, এমন কিছু দিতে হবে, এমন কম অ্যানায়নটা কি রাখতে হবে? তাহলে অ্যানায়নটা কমন রাখতে হবে, অ্যানায়নটা কমন রাখতে হবে। ঠিক আছে, ওকে। এটা হচ্ছে আমাদের 2 নম্বর প্রকারভেদ। এখান থেকে কি প্রশ্ন আসবে? নিচের কোনটি ধাতুর অদ্রবণীয় লবণ অর্ধকোষ? তুমি খালি দেখবা কোনটার মধ্যে তৃতীয় একজন পক্ষ আসছে, থার্ড পার্টি একজন আসছে। ঠিক আছে, আচ্ছা
3 নাম্বার ক্যাটাগরি জারণ বিজারণ অর্ধকোষ, এক্সট্রিমলি ইম্পর্টেন্ট ফর এমসিকিউ অ্যান্ড ম্যাথস। জারণ বিজারণ অর্ধকোষ। আচ্ছা, এমন কিছু লবণ বা বস্তুর নাম বলো দেখি যার দুইটা করে আয়ন আছে অ্যাটলিস্ট। দুইটা করে আছে, যেমন সোডিয়ামের একটাই আয়ন, সোডিয়াম প্লাস। এমন কয়েকটা নাম বলো দেখি যার দুইটা করে অ্যাটলিস্ট আয়ন আছে। একজন আনসার দিলা আয়রন। আয়রনের 2+ আছে, আয়রনের 3+ আছে। কপারের +1 আছে, কপারের 2+ আছে। একজন বলছো জিঙ্ক, না ভাই জিঙ্কের শুধু একটাই আয়ন +2। আচ্ছা, তাহলে আয়রন, কপার, টিন। টিনের কি আছে? টিন 2+ আছে, টিন 4+ আছে। তাহলে এদের পৃথিবীতে এদের সব রকমই পাওয়া যায়, ঠিক আছে, সব রকম আয়নই পাওয়া যায়। কোবাল্ট আছে, কোবাল্টের 2+ আর 3+ আছে। এখন জারণ বিজারণ অর্ধকোষ তাদেরকে দিয়ে বানানো হয় যাদের দুই ধরনের লবণী আছে। তাহলে কিভাবে এটা বানায় দেখো, একটা পাত্র নিলা, অর্ধকোষ, আমি শুধু কিন্তু অর্ধেক কোষ নিয়ে কথা বলতেছি, পূর্ণাঙ্গ কোষ না। মনে করো এইটা একটা অর্ধকোষ, এইটা একটা অর্ধকোষ। এইখানে তুমি মনে করো এখানে তুমি কপার, আগের মতোই ড্যানিয়েলের মতো কপার 2+ আর কপার নিয়ে রাখছো, এটা তোমার বিজারণের অংশটা। এখন তুমি চাইতেছো যে জারণ অংশটার মধ্যে তুমি একটা স্পেশাল কোষ দিবা, জিঙ্ক জিঙ্ক 2+ এর মতো দিবা না, একটু স্পেশাল। তুমি ভাবলা যে আমার কাছে আয়রন 2+ এর দ্রবণ আছে, তো তুমি আয়রন 2+ এর দ্রবণ নাও, মাঝখান দিয়ে একটা বৈষম্য ভেদ্য ঝিল্লি দিয়ে দাও, যে ঝিল্লির মধ্যে দিয়ে ইলেকট্রন আদান প্রদান করতে পারে কিন্তু পরস্পরের সাথে যেন নিজেরা বন্ধন না করে। আর এ পাশে তুমি আয়রন 3+ নাও, নিছো না? তাহলে একই একই ধাতুর দুইটা আলাদা আলাদা লবণ নিছো তুমি। এগুলো কখন প্রযোজ্য? মনে করো তুমি চাইতেছো না যে তোমার অনেক টাকা খরচ হোক, একটা আয়রন ধাতু নিলে, লোহার টুকরা নিলে, অর্থাৎ আয়রন ধাতু নিয়ে আয়রন 2+ এ ডুবাইলে লোহার একটা টুকরা নিলে কি এই টুকরাটা ক্ষয় হয়ে যাবে না? এটা কি তোমার লস প্রজেক্ট না? লস প্রজেক্ট। তুমি চাইতেছো না আমি এত খরচ করব না, অল্প খরচে চালানো যায় কিনা। এখন তুমি কি চাইতেছো বলো দেখি, তুমি এইটা যদি ক্যাথোড সেট করো তাহলে আমাকে বলো দেখি বাম পাশের পাত্রটায় কি ঘটক তুমি চাইতেছো, জারণ নাকি বিজারণ? বাম পাশের পাত্রটায় কি ঘটক চাইতেছো তুমি, জারণ নাকি বিজারণ? অবশ্যই জারণ। তাহলে যদি জারণ চাইতে হয়, Fe2+ থেকে Fe3+ এ যাইতে হইলে একটা রাসায়নিক সাম্যাবস্থা কি বলে, যে যদি এমন কিছু করতে চাই আমি, রাসায়নিক সাম্যাবস্থা বলে এইটার ঘনমাত্রা বাড়ায় নাও, এইটার ঘনমাত্রা কমায় নাও। একটা বাড়ায় নিল, একটা কমায় নিব আমি। তাহলে এখানে আমি কি হবে, Fe2+ সবসময় ইলেকট্রন ত্যাগ করে করে এদিক যাওয়ার চেষ্টা করবে। এখন এই ইলেকট্রনটা যেটা ত্যাগ করছে এটাই আমরা চাইছিলাম। এখান থেকে একটা তার যুক্ত করে দাও, ডিরেক্টলি একটা তার ডুবায় রাখো, ইলেকট্রনটা লাফ দিয়ে এই তার দিয়ে দিয়ে এদিক রওনা দিবে, রওনা দিয়ে পার্শ্ববর্তী দণ্ডে যাবে, এখানে ইলেকট্রন জমা হবে। আমরা যেটা চাইছিলাম সেটা আমরা সফল। আমরা চাইছিলাম ইলেকট্রনটা এই পাশের পাত্র থেকে ওই পাশে পাঠাবো আমি, এটা আমরা পারছি। কিন্তু আমরা কোনো আলাদা ধাতুর টুকরা ব্যবহার না করেই একই ধাতু যার জারিত আর বিজারিত দুইটা অবস্থা আছে তাকেই আমরা পাশাপাশি নিয়ে নিছি, একই পাত্রের মধ্যে বৈষম্যবদ্ধ ঝিল্লি দিয়ে নিয়ে নিলাম। ঠিক আছে? আমাকে দিহান প্রশ্ন করছো ভাইয়া, যে ভাই আমি কনসেপ্টটা আরেকবার বলতে, ভাই আমি আবার বলতেছি, জারণ বিজারণ অর্ধকোষ মানে একটা কোষ তুমি সাজাইতেছো, মানে একটা তড়িৎদ্বার তুমি সাজাইতেছো এমন ভাবে শক্ত কোনো সলিড বস্তু ব্যবহার না করেই, আয়রন ধাতু দিয়ে আয়রন 2+ দ্রবণ নিলে তুমি একটা কোষ বানাতে পারতা না? পারতো তো, এমনি তো পারা যায়। জিঙ্ক যেমন জিঙ্ক 2+ নিলে একটা কোষ, অর্ধেক কোষ হয়। আয়রনকে আয়রন 2+ ডুবাইলে একটা অর্ধ কোষ হয়। সেটা না করে দুইজনেরই দুইটা লবণ নিলাম, এমন সিস্টেম করলাম যেন আয়রন 2+ আয়রন 3+ এর দিকে রওনা দেয়। ঘনমাত্রা একজনের বাড়ায় নিলাম, একজনের 1000 আয়ন হলে একজনের একটা নিলাম, তো অ্যাটলিস্ট 999টা আয়ন তো এই পাশে আসা যাওয়া করবে। এটাই আমাদের দরকার। আমরা যতক্ষণ চলে, বন্ধ হয়ে গেলে বন্ধ, সমস্যা নেই। আর একটা সময় সাম্যাবস্থা অর্জিত হয়ে গেলে তো কোনো কথাই নাই। সাম্যাবস্থা অর্জন করা মানে কি, দুই পাশেই বিক্রিয়া সমানভাবে চলমান, ইলেকট্রন নিচ্ছেও দিচ্ছেও, কোনো সমস্যা নেই। ঠিক আছে? এইটাকে বলা হয় জারণ বিজারণ অর্ধকোষ। এটাকে কি বলা হয়? জারণ বিজারণ অর্ধকোষ। আচ্ছা, একটা কথার উত্তর দাও আমাকে, এই যে তারটা দিব, এই তারটা কোন ধাতুর হওয়া উচিত? অভিজাত ধাতু নাকি যে কোনো ধাতু? এই তারটা এমন হওয়া উচিত
ও যেন নিজে বিক্রিয়া না করে ফেলে। এই ধাতু তারটা এমন হওয়া উচিত যে নিজে বিক্রিয়া না করে, কারণ আমি চাই কি জানো, খালি ইলেকট্রনটা ভাই তুই আমার দ্রবণ থেকে ইলেকট্রনটা পাশের দ্রবণে নিয়ে যা। আমার এটাই কমান্ড, যে ভাই আমার ইলেকট্রনটা পাশের দ্রবণে নিয়ে যাও। তাহলে আমি এমন ধাতু, এমন একটা তার নিব, নিকেলের তার বা একটা মনে করো ছোট্ট সিলভারের তার, একদম চিকন দেখে একটা সিলভারের তার, যেটা কোনো মতে খালি বাম থেকে ডানে সরাই দিতে পারে। তাহলে একটা জারণ বিজারণ অর্ধকোষ চেনার উপায় কি? আয়রন 2+ লিখবো অ্যাকুয়াস, আয়রন 3+ লিখবো অ্যাকুয়াস। প্রকাশের ভাষা আমাকে বলো, মাঝখানে কি কমা দিব নাকি অবলিক দিব? কি দিব বলো? দুইটাই কি জলীয় দ্রবণ না? তাহলে মাঝখানে কি দেওয়া উচিত? কমা দিব। ঠিক আছে, দুইটাই জলীয় দ্রবণ, একই দশা, মানে দুইটারই ভৌত অবস্থা সেম, মাঝখানে কমা দিব। এবং এদের দুইজনকে আমি কি দিয়ে দিব? এদের দুইজনকে আমি একটা নিকেল বা প্লাটিনাম, যার যেমন ভাল লাগে, ছোট্ট একটা তার দিয়ে ঢুকাই দিব। এটার মানে কি? এটার মানে হচ্ছে একটা প্লাটিনামের তার আমি দ্রবণের মধ্যে ডুবাই দিছি। যেহেতু তারটা সলিড, এ কারণে অবলিক দিছি। যেহেতু তারটা সলিড, এ কারণে অবলিক দিছি। ঠিক আছে, এখন স্যারদের মাথায় কত বুদ্ধি চিন্তা করো। একটা ভর্তি পরীক্ষার এমসিকিউর অপশন দেখাই, তুমি দেখলে হাসবা। নিচের কোনটি জারণ বিজারণ অর্ধকোষ? দেখো কেমনে লেখছে। এটা কি সঠিক নাকি সঠিক না? এটা ভুল আছে না বলতো? দেখছো, এখন তোমারে যদি এই অপশনটা দিয়া দেয় অপশন এ তে, তুমি যদি একটু তাড়াহুড়া করো, এরে পাইছি প্লাটিনাম, পাইছি আয়রন 2+, আয়রন 3+ পাইছি, দেখা মাত্রই তুমি দাগায় দিলা। অথচ অপশন 4-এ তোমার জন্য এইটা অপেক্ষা করতেছিল। অপশন 4-এ তোমার জন্য এই জিনিসটা অপেক্ষা করতেছিল, কিন্তু আমি অপশন 1 দাগায় ফেললাম। কোনো লাভ হইলো? এত কষ্ট করে শিখলাম, ভুল করে ফেললাম। তাইলে ভৌত অবস্থা চেক না করে কোনো অপশন দাগাবো না। ঠিক আছে, কোনো অপশন দাগাবো না। আচ্ছা, এরকম আমাদের বইতে এক্সাম্পল দেয়া আছে টোটাল 3টা। সেরিয়াম তোমার 3+, সেরিয়াম 4+, ঠিক আছে, সেরিয়াম আছে, আয়রন আছে, আর কপার আছে, এগুলা দিয়ে আমাদের সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। ঠিক আছে, এগুলা দিয়ে সবচেয়ে বেশি ব্যবহার করা হয় আমাদের। একটা প্রশ্ন আসছে, প্রশ্নের উত্তরটা নিই। হ্যাঁ, একজন বলছে ভাই ভৌত অবস্থা যদি ভিন্ন হয় তাহলে কি দশা ভিন্ন? সবসময় এটাই কারেক্ট, বাট গ্যাস যদি কোনো লিকুইডে দ্রবীভূত অবস্থায় থাকে তখন দশা সেম। একটি গ্যাস যদি আয়নিত অবস্থায় থাকে তাহলে দশা সেম। ঠিক আছে, ওকে। কয়টা পড়লাম আমরা? 3টা পড়লাম। এবার 4 নাম্বার ক্যাটাগরি, গ্যাস অর্ধকোষ। গ্যাস অর্ধকোষ দিয়ে আমাদের অঙ্ক আছে, এটা অত্যন্ত ইম্পর্টেন্ট, গ্যাস অর্ধকোষ। ঠিক আছে, ওকে। এটা হচ্ছে, আমরা ওই যে একটু আগে বললাম, হাইড্রোজেন গ্যাসকে আমি HCl এর একটা দ্রবণে জোর করে আয়নিত করলাম। তাহলে যখন আয়নিত করতেছি, তোমরা জানো হাইড্রোজেন গ্যাস ইলেকট্রন ত্যাগ করে প্রোটনে পরিণত হবে, হবে না? তাহলে হাইড্রোজেন গ্যাসকে ইলেকট্রন সরিয়ে আমি প্রোটনে পরিণত করতে পারি। এদিক দিয়ে যদি একটা তার সংযোজন করে দিই, এই ইলেকট্রন তার বেয়ে চলে যেতে পারবে ডান পাশে। অর্থাৎ আমি একটা কোষ বা কোষের অর্ধেক আর কি, একটা জারণ বা বিজারণ অর্ধকোষ আমি হাইড্রোজেন দিয়ে সাজাতে পারবো। এটাকে বলা হয় হাইড্রোজেন গ্যাস অর্ধকোষ। হাইড্রোজেন গ্যাস অর্ধকোষের একটা নাম আছে, এটা হচ্ছে প্রাইমারি নির্দেশক তড়িৎদ্বার। প্রাইমারি বা মুখ্য নির্দেশক তড়িৎদ্বার কাকে বলে? এইচএসসি তে আসে আমাদের, প্রাইমারি বা মুখ্য নির্দেশক তড়িৎদ্বার নিচের কোনটি? নির্দেশক মানে যে আসলে অন্য কারোটা বের করতে হেল্প করে, অন্য কারো কোষ বিভব বের করতে হেল্প করে। আমি তোমাদের একটু বুঝাই উদাহরণটা। প্রমাণ অবস্থায় যদি হাইড্রোজেন গ্যাসকে 1 মোলারিটি একটা প্রোটনের দ্রবণে ডুবানো হয়, যদি এখানে তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস এবং অ্যাট এটিএম চাপ থাকে,
তাহলে ওই অবস্থায় হাইড্রোজেনের প্রমাণ জারণ বিভবের মান কত? হাইড্রোজেনের প্রমাণ জারণ বিভবের মান 0.000 7টা জিরো এরপরে 1 ভোল্ট, অর্থাৎ এটা কি ধরা যায়? 0 ভোল্টই ধরা যায়। তাহলে কি লাভ হইলো তোমার এই কোষ দিয়ে? তোমার কি লাভ হইলো বলো দেখি? হাইড্রোজেন এত অল্প ভোল্টেজ যখন দেয়, মানে দেখো ভাইয়া, হাইড্রোজেন ইলেকট্রন ত্যাগ করতেছে, এই পুরো ব্যাপারটা খুবই খুবই অল্প ভোল্টেজের ব্যাপার। মানে এই জারণ বিভবটা মান এতটা নগণ্য, এটাকে প্রাইমারি বা মুখ্য নির্দেশক তড়িৎদ্বার বলা হয়। কেন জানো? মনে করো তুমি সমুদ্র থেকে একটা লবণ কালেক্ট করছো, লবণটার নাম হচ্ছে এক্স, নতুন আর কি, তুমি এটার বিভব জানো না, ঠিক আছে? এক্স, এই এক্স এর 2+ লবণ, তুমি ওই লবণের ধাতুটা দিলা, ওই লবণের বিভব কত তুমি জানো না আর কি, তার জারণ বিভব বিজারণ বিভবের মান তুমি জানো না। আচ্ছা, এখন তুমি এই পাত্রে হাইড্রোজেন গ্যাস দিয়ে কোষ সাজালা, পাত্রটাকে একটা তার দিয়ে সংযোজন করে দিলা, এখানে ভোল্টামিটার থেকে একটা রিডিং পাইলা, ভোল্টামিটার তোমাকে ই নট কোষের মান দিবে ই নট অক্স প্লাস ই নট রেড। কথা বুঝো কিন্তু, ই নট অক্স প্লাস ই নট রেড। ই নট অক্সের মানটা কত? হাইড্রোজেনকে যেহেতু জারণে অংশগ্রহণ করাইছো, এখানে ভোল্টামিটার থেকে তুমি যে রিডিংটা পাবা, ওই রিডিংটা কার জন্য বলো দেখি? হাইড্রোজেনের জন্য না, শুধু এক্স এর রিডিংটা পেয়ে গেলা তাইলে। ভোল্টামিটার তোমাকে পুরোপুরি ফুল ভ্যালুটা দেখাবে, ফুল ভ্যালুটা যেটা শো করবে, হাইড্রোজেনেরটা যদি 0 হয় তাহলে ওই ভ্যালুটা আসলে কার জন্য প্রযোজ্য? ওই ভ্যালুটা হচ্ছে ওই এক্স এর জন্য প্রযোজ্য। এর থেকে তুমি কি বুঝতে পারলা জানো? তুমি এই যাবৎকালে এই যে আমাদের বইতে যে 100 থেকে 200টা মান দেওয়া আছে না, মানে এত মান তো নাই, মনে করো 50টা মান দেওয়া আছে না, এগুলা কার দিয়ে বের করছে বলো দেখি? কার মাধ্যমে বের করছে এগুলা? সবাইকে হাইড্রোজেনের সাপেক্ষে মাপা হয়েছে। এজন্যকে হাইড্রোজেনকে বলা হয় প্রমাণ নির্দেশক তড়িৎদ্বার। তাসিন একটা চমৎকার প্রশ্ন করছে, ও বলতেছে ভাই আমি তো জানি না হাইড্রোজেন কি এই এক্স এর থেকে বেশি সক্রিয় নাকি কম সক্রিয়। তাসিন আমরা দুইটাই করে দেখব, একবার ওরে এভাবে বসাবো, একবার এভাবে বসাবো, ঠিক আছে? এমনি যদি বসাই, যদি কোনো বিক্রিয়া না ঘটে, আমি কি বুঝে নিব? আমার উল্টা হয়েছে বসানোটা। যদি আমি সঠিক করে বসাই, ই নট সেল থেকে যা মান পাবো সেটাই আমার ওই ধাতুর জন্য জারণ বা বিজারণ বিভবের মান। একজন বলতেছে ভাই এটা হাইড্রোজেন ছাড়াও তো করা সম্ভব। হাইড্রোজেনের সাপেক্ষে সবারটা মাপে, কারণ হাইড্রোজেনের ভ্যালুটা নির্ভুল আসে 0 ভোল্ট। এখন তুমি জিঙ্কের ভ্যালু জানো, তুমি তো চাইলে জিঙ্কের সাপেক্ষে